প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য, রোমাঞ্চকর ও শিক্ষামূলক গল্প। বেদশিষ্য উতঙ্কের গুরুদক্ষিণা দেওয়ার মর্মস্পর্শী ঘটনা। গল্পটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের প্রতিটি নতুন পর্ব আপনাকে উপহার দেবে ভারতীয় সংস্কৃতির অতুলনীয় সৌন্দর্য আর প্রাচীন জ্ঞানের আলো, যা হৃদয়কে ছুঁয়ে যাবে এবং চিন্তার নতুন দিক উন্মোচন করবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। গুরু ও গুরুপত্নীর কাছে আশীর্বাদ নিয়ে উতঙ্ক কানের দুল আনবার জন্য যাত্রা শুরু করেছিলেন পোষ্য রাজার কাছে। দীর্ঘ সময় যাত্রা করার ফলে উতঙ্ক অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। সে যেন তার হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সে বারবার ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমাকে শক্তি প্রদান করো, আমি যেন রাজা পৌষ্যের স্ত্রীর কাছ থেকে কানের দুল এনে গুরুদক্ষিণা দিতে পারি। সে এইভাবে প্রার্থনা করতে করতে কোনো রকমে চলতে লাগলো। এমন সময় পথের মধ্যেই প্রকাণ্ড এক ষাঁড় দেখতে পেল, যার ওপর বৃহদাকায় এক পুরুষ আরোহণ করেছিল। তিনি উতঙ্ককে আহ্বান করে বললেন, হে ব্রাহ্মণ কুমার, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি এই ষাঁড়ের গোবর ভক্ষণ করো, তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। উতঙ্ক এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলো, কিন্তু কোনো তর্ক বিতর্কে না গিয়ে আবার পথ চলতে শুরু করলেন। তখন ওই পুরুষ পুনরায় তাকে বললেন, হে ব্রাহ্মণ কুমার, তুমি মনের মধ্যে কোনো প্রকার বিচার না করে এই ষাঁড়ের গোবর ভক্ষণ করো, তবেই তোমার ক্লান্তি দূর হবে আর তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই বলে ওই পুরুষটি সেখান থেকে চলে গেল। তখন উতঙ্ক ভাবল, যদিও এটা অখাদ্য, তবুও খেয়ে দেখতে দোষ কী? যদি এটা খেলে আমার ক্লান্তি দূর হয়, আমার চলার ক্ষমতা বেড়ে যায় আর আমার গুরুদেব ও গুরুমাতার কার্য দ্রুত সম্পন্ন করতে পারি, তাহলে আমি অবশ্যই এই অখাদ্য ভক্ষণ করব। এই বলে উতঙ্ক সেই ষাঁড়ের গোবর ভক্ষণ করল। এই গোবর ভক্ষণ করার পরে উতঙ্ক বুঝতে পারল তার যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এরপর সে দ্রুত পৌষ্য রাজের নিকট যাত্রা করলেন। আসলে গোবর ভক্ষণ এটি রূপক। এই কাহিনীর গভীরতর দিকটি এই রূপককেই স্পষ্ট করে। এখানে গোবর শুধু শারীরিক খাদ্যের নাম নয়, বরং প্রতীক। এটি বোঝায় যে জীবনের যাত্রায় প্রতিকূলতাকে অতিক্রম করতে কখনো কখনো আমাদের সামনের পথের অদ্ভুত বা অসম্ভাব্য বিকল্পগুলো বেছে নিতে হয়। গোবর এখানে শুধু একটি রূপক, যা শিখিয়ে দেয় যে জীবনের বড় লক্ষ্য অর্জনের জন্য সব রকম বাধা ও অস্বস্তিকে গ্রহণ করার মানসিকতা থাকা আবশ্যক। এটা শুধু শারীরিক খাদ্য নয়, বরং মানসিক শক্তি এবং অধ্যাবসায়ের প্রতীক। উতঙ্ক এই অখাদ্যকে মেনে নিয়ে নিজের ক্লান্তি দূর করেন এবং নতুন উদ্যমে যাত্রা চালিয়ে যান। রাজসভায় পৌঁছে উতঙ্ক মহারাজ পোষ্যকে প্রণাম করে বললেন, আমি ঋষি বেদের শিষ্য উতঙ্ক, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। রাজা তাকে অভিবাদন করে বললেন, ভগবান, আমি আপনার কী উপকার করতে পারি বলুন। উতঙ্ক বললেন, মহারাজ, আপনার মহিষী যে দৈব কুণ্ডলদ্বয় ধারণ করেন, গুরুদক্ষিণা প্রদানের বাসনায় আপনার নিকট আমি তা কিছুকালের জন্য প্রার্থনা করি, যাতে তারা পুণ্যক ব্রত পালন করতে পারে। পোষ্য বললেন, ভগবান, অন্তঃপুরে প্রবেশ করে আমার সহধর্মিনীর নিকট উহা প্রাপ্তির আর্জি করুন। উতঙ্ক তাহার আদেশ অনুসারে অন্তঃপুরে গমন করলেন, কিন্তু কোথাও রাজমহিষীকে দেখতে পেলেন না। তখন তিনি পুনর্বার পোষ্যের নিকট এসে বললেন, মহারাজ, আমার প্রতি এরূপ মিথ্যা আচরণ করা আপনার উচিত হয়নি। অনেক অনুসন্ধান করলাম, কিন্তু অন্তঃপুরে আপনার মহিষীকে দেখতে পেলাম না। পোষ্য ক্ষণকাল বিবেচনা করে তাকে বললেন, ভগবান, আমার সহধর্মিণী অতীব ধার্মিক ও সূচি একজন নারী। অসুচি অবস্থায় থাকা কাউকে তিনি দেখা দেন না। হয়তো দীর্ঘ পথযাত্রা এবং ক্লান্তির কারণে আপনি সূচি থাকার নিয়মটি রক্ষা করতে পারেননি। সম্ভবত আপনি সূচি না হয়ে অন্তঃপুরে প্রবেশ করেছেন, যার কারণে তাকে দেখতে পাননি। আমি অনুরোধ করব, আপনি নিজেকে সূচি করে আবার অন্তঃপুরে প্রবেশ করুন। নিশ্চিত থাকুন, এতে আপনি তাকে দেখতে সক্ষম হবেন। উতঙ্ক উপলব্ধি করলেন নিজের ভুল। তিনি বললেন, এখানে তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমি সূচিতা বজায় রাখতে ব্যর্থ হয়েছি, সেই জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই দেরি না করে তিনি তখনই বসে নিজের হাত, মুখ, পা ধৌত করলেন। 3 বার কুলুকুচি করে শুদ্ধ জল পান করলেন এবং মুখ মুছলেন, যেন সুচিতার পুত্রের নিয়ম মেনে চলা যায়। তার মন এবং শরীর তখন বিশুদ্ধ হয়ে উঠল। পুনরায় অন্তঃপুরে প্রবেশ করতেই তার চোখে পড়ল রাজমহিষীর ঐশ্বর্যময় রূপ। সেই মুহূর্তে যেন তিনি উপলব্ধি করলেন, সুচিতা শুধুই বাহ্যিক নয়, এটি হৃদয়ের একটি অন্তর্নিহিত শুদ্ধতা, যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে।
উতঙ্ক গভীর শ্রদ্ধার সঙ্গে তার উদ্দেশ্যে প্রণাম জানালেন। রাজমহিষী তার দর্শন মাত্র সত্বর উত্থিত হয়ে অভিবাদন করলেন এবং বললেন, ভগবান, আমি আপনার কী সেবা করতে পারি, আজ্ঞা করুন। উতঙ্ক বললেন, গুরুদক্ষিণা প্রদান করার উদ্দেশ্যে আপনার নিকট দৈব কুণ্ডলদ্বয় ভিক্ষা করতে এসেছি, আমাকে তা দান করুন। উতঙ্কের প্রার্থনা শুনে মহর্ষি প্রীত ও প্রসন্ন হয়ে তৎক্ষণাৎ কুণ্ডলদ্বয় তাকে দিলেন এবং বললেন, আপনাকে এই দিব্য কুণ্ডল খুব সাবধানে নিয়ে যেতে হবে, কারণ অনেক কাল ধরেই নাগরাজ তক্ষক ও তার সাঙ্গপাঙ্গরা এই কুণ্ডলদ্বয় পাওয়ার চেষ্টা করছে, অতএব সাবধানে নিয়ে যাবেন। উতঙ্ক বললেন, আপনি কোনরূপ আশঙ্কা করেন না, আমি একে আমার প্রাণের থেকেও বেশি সুরক্ষিত রাখব এবং গুরুদেব ও গুরুমাতার কাছে অবশ্যই পৌঁছে দেব। উতঙ্ক সন্তুষ্ট হয়ে মহারাজ পৌষের কাছে এলেন এবং বললেন, মহারাজ, অভিলাষ পূর্ণ হয় আমি অতিশয় খুশি হয়েছি, এখন আমি গমন করব। প্রত্যুত্তরে মহারাজ পৌষ বললেন, ভগবান, সৎপাত্র সহজে পাওয়া যায় না, আপনি গুণবান অতিথি, ইচ্ছে হয় আতিথ্য করি, অতএব কাল নির্দেশ করুন। উতঙ্ক প্রত্যুত্তরে বললেন, আমি এখনই প্রস্তুত আছি, আপনি অন্ন নিয়ে আসুন। অন্ন আনা হলে উতঙ্ক দেখলেন তা ঠান্ডা এবং তাতে একটি চুল পড়ে রয়েছে। এটা দেখে তিনি খুব বিরক্ত এবং অপমানিত বোধ করলেন। তার রাগ এমন পর্যায়ে পৌঁছালো যে তিনি বললেন, মহারাজ, আপনি কি অন্ধ হয়ে গেছেন? অন্ধের মতো দূষিত খাবার পরিবেশন করে আমাকে অপমানিত করছেন। পৌষ চিন্তা করলেন, এমন তুচ্ছ একটি কারণে এই রকম কঠোর শব্দ কেমন করে যুক্তিযুক্ত হতে পারে। পৌষ তখন বললেন, আপনার রাগ আমাকে অবাক করেছে, কারণ আপনার বক্তব্য আমার প্রতি অন্যায়, আপনি নির্দোষ অন্যায় দোষারোপ করলেন। উতঙ্ক বললেন, দেখুন অন্ন অসুচি কিনা। রাজা খাবারটি পরীক্ষা করার পর বুঝতে পারলেন এটি সত্যি অসুচি। তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, আপনার বক্তব্য সঠিক, আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। রাজা পুনরায় আবার নতুন খাবারের ব্যবস্থা করলেন। উতঙ্ক খাবার গ্রহণ করে কুণ্ডলদ্বয় নিয়ে সে স্থান হতে প্রস্থান করলেন। এখান থেকে আমরা জানতে পারলাম যে খাবার সবসময় তাজা এবং স্বাস্থ্যকর হওয়া উচিত। যদি খাবার ঠান্ডা হয়ে যায় বা তাতে চুল পড়ে, তাহলে তা দূষিত হয়ে যায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঠান্ডা খাবারের জীবাণু সহজেই বাসা বাঁধে, যা গরম করার মাধ্যমে ধ্বংস করা যায়। তাই খাবার পরিবেশন করার সময় নিশ্চিত থাকা দরকার যে তা গরম রয়েছে। এছাড়াও রান্না করার সময় মাথায় কোনো কাপড় বা টুপি দিয়ে ঢেকে রাখা উচিত, যাতে চুল খাবারের মধ্যে না পড়ে। আমাদের মাথার চামড়া সাধারণত জীবাণু বহন করে, কারণ আমরা সবসময় একে পুরোপুরি পরিষ্কার রাখতে পারি না। খাবারের বিশুদ্ধতা রক্ষা করা আমাদের শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। আপনারা যদি এই কাহিনীটি পছন্দ করেন এবং মহাভারতের মূল্যবান সব কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন গল্পের কোনো পর্ব আপনি মিস না করেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী পর্বে।